বাংলাদেশ ব্যাংককে এড়িয়ে সুদ হার নির্ধারণ সহ বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। ৮ মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই ঘটনার অবসান। গুলিতে অস্ত্রধারী নিহত, পাইলট কেবিন ক্রু সহ যাত্রীরা নিরাপদ। চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আলাদা ৩টি রিটের শুনানি আজ। এবং নৈসর্গিক প্রকৃতির মাঝে সময় কাটাতে রাঙ্গামাটিতে হাজার হাজার পর্যটকের ভিড়। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে বাংলাদেশ ব্যাংককে এড়িয়ে নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। সরকারের শীর্ষ পর্যায়ের মদত থাকা এসব সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দুর্বলতার বহিঃপ্রকাশ বলে মনে করেন অর্থনীতিবিদরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সঠিক অবস্থানেই আছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। তফসিলি ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনায় নীতিমালা গ্রহণ, সুদের হার নির্ধারণ, গ্রাহক স্বার্থ, মুদ্রার মান সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সব ধরনের প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করার কথা বাংলাদেশ ব্যাংকের। কিন্তু গত বছর থেকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংককে এড়িয়ে বেসরকারি ব্যাংকগুলোর সুদ হার নির্ধারণ, গভর্নরকে সিআরআর কমানোর বিষয়ে তৎকালীন অর্থমন্ত্রী চাপ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওপর প্রভাব বিস্তারকে ব্যাংকিং খাতের জন্য আশঙ্কাজনক মনে করছেন অর্থনীতিবিদরা। যে ব্যাংক থেকে আমাদের তারল্য সংকটের শুরু আমরা বলি, সেই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন একজন মন্ত্রী, যেটা আমাদের কিন্তু ব্যাংক আইনের বিরুদ্ধে যায়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের যে এক ধরনের বিভিন্ন বিষয়ে তার যে দিক নির্দেশনা দেয়া, তার থেকেও ছাপিয়ে গিয়ে অন্যান্য পক্ষ বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বিষয়গুলো দেখবার একটা জায়গা নিচ্ছে। গত বছরের ডিসেম্বরের শুরুতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর নিজস্ব তহবিল স্থানান্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপ মেনে না নিয়ে পদত্যাগ করেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। এমন ঘটনা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশ ব্যাংক। পার্শ্ববর্তী দেশ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় সরকার প্রতিনিয়ত কেন্দ্রীয় ব্যাংকে ইনফ্লুয়েন্স করছে। এই যে শেষে যে ব্যাংক দেওয়া হলো কয়েকটা, বাংলাদেশ ব্যাংকের সমর্থন ছিল না, বোর্ডও রিফিউজ করেছিল। কেন্দ্রীয় ব্যাংক যথেষ্টই দুর্বলতার পরিচয় দিচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে সরকারের সাথে সমন্বয় করেই অর্থনৈতিক উন্নয়নে যথাযথভাবেই দায়িত্ব পালন করছে কেন্দ্রীয় ব্যাংক। যেগুলো কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে যেগুলো দিতে পারে দেওয়া উচিত। পাশাপাশি গভর্নমেন্টের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে আরো পোটেনশিয়াল আরো কিছু সুন্দর তথ্য দেওয়ার জন্য যেটা দেওয়া কথা, সেটা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করেও দিচ্ছে। এখানে অধিকার খর্ব আর কোনো অধিকার খর্ব নাই, এই ব্যাপারে আমার মনে হয় বলার কোনো সমীচীন হবে বলে আমি মনে করি না। ব্যাংকিং খাত ঝুঁকিমুক্ত রাখতে ও নির্দেশনা সঠিকভাবে পরিপালনে সরকারের সব ধরনের প্রভাব থেকে বাংলাদেশ ব্যাংকে ঊর্ধ্বে রাখার পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অবসান ঘটল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শ্বাসরুদ্ধকর বিমান ছিনতাই ঘটনার। সেনা ও নৌবাহিনীর যৌথ দলের কমান্ডো অভিযানে মাত্র ৮ মিনিটের মধ্যেই ছিনতাইকারীকে নিবৃত্ত করা হয়। এ সময় গোলাগুলিতে অস্ত্রধারী নিহত হয়। এ অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করে নৌবাহিনী ও র্যাব। অভিযান শেষে গতরাতে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এদিকে ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজহার লিমনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র ৮ মিনিটের প্যারা কমান্ডো অভিযানে অবসান হলো ২.৫ ঘন্টার কথিত বিমান ছিনতাই নাটকের। সেনাবাহিনী জানায় অভিযানে অস্ত্রধারী নিহত হলো। নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে BG-147 দুবাইগামী ফ্লাইটটির ১৪২ জন যাত্রী ও ৫ জন ক্রুকে। অভিযান শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাত ৮:৩০টায় ব্রিফিং করে সেনাবাহিনী। অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে এই ছিনতাইয়ের অবসান হয়। ছিনতাইকারী একজন, তার বয়স আনুমানিক ২৫-২৬ বছর।
ছিনতাইকারীকে নিবৃত্ত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেপ্তার করার বা তাকে সারেন্ডার করার জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে এবং আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সে ইতিমধ্যেই মারা গেছে। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি অংশ নেন বিমান বাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরাও। এটা একটা রিক্সেবল ছিল, যে বিদেশ থেকে আগত যাত্রীরা ছিল এবং আমাদের অভ্যন্তরীণ যাত্রীও ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা অতি কৃতজ্ঞ যে সবাইকে অক্ষতভাবে এবং বিমানের কোনো ক্ষতি হয়নি। এর আগে দুবাইগামী যাত্রীবাহী বিমানটি রোববার বিকাল 3:20 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। প্রথমে কেবিন ক্রুদের একজন বিমানে অস্ত্রধারী আছে বলে সন্দেহ করে। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে বিকেল 5:40 শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। বিমানটিকে ঘিরে রাখে বিশেষ কমান্ডো বাহিনী। নিরাপদে নামিয়ে নেওয়া হয় যাত্রীদের, বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেরিয়ে এসে যাত্রীরা জানান শ্বাসরুদ্ধকর এই অভিজ্ঞতার কথা। মাঝপথে আসার পরে একটা লোকে ওখানে 2-3টা ফায়ার করছে। এরপরে দেখতে বিমান আর উপরে যাইতেছে, নিচে যাইতেছে, গৈরান মারতেছে। ফায়ার করা বললো ক্রুরা সামনে আসো, ক্রুরা সব পিছনে ছিল, সামনে যেতে বলছে, ক্রুরা ভয় সামনে যায় নাই। এদিকে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 2.5 ঘন্টার জিম্মি নাটকের অবসান হলো কমান্ডো বাহিনীর মাত্র 8 মিনিটের অভিযানে। যে অভিযানে মৃত্যু হয়েছে ছিনতাইকারীর, কিন্তু এই বিমান ছিনতাই নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি তা সহসা মিলবে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী কমান্ডো বাহিনীর সদস্যরা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় অস্ত্র বহন করে ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। ভেতরের কেউ অস্ত্র সরবরাহ করে থাকতে পারে বলে ধারণা সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসানের। গতরাতে সিভিল এভিয়েশন কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। সিসিটিভি সব দেখছি, এখন আমার কাছে দুইটা সমস্যা। একটা হলো যে ওই লোকটার চেহারা দরকার, অ্যাকচুয়ালি লোকটা কে, তাহলে আমি তার গতিবিধিটা আর একটু ব্যাকটেক করে হলো বা ওখানে কী চেকিং হয়েছে না হয়েছে দেখতে পারতাম। কারণ ওই চেকিংটা আমি এখন জিজ্ঞেস করবো, আর ছবি যাতে একটা পাঠায় অ্যাটলিস্ট, এবং তার বডিটা চেক হয়েছে কি না, তাহলে বোঝা যেত যে সে ওই আর্চওয়েটা অথবা স্ক্যানিং মেশিনটা কীভাবে পার হয়েছে। তো যদি ওখানে কিছু না পায় তাহলে আমাকে হয়তো একটা অ্যাজাম্পশন আসতে পারে, তাহলে কি বাইরে থেকে কেউ কিছু সাপ্লাই দিয়েছে। বাংলাদেশের বিমানবন্দরের উন্নয়ন, বিমান নিরাপত্তা ও বিমান পরিবহন খাতের সনদ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী কানাডা। গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর সাথে কানাডিয়ান হাই কমিশনার বেনোইট প্রিফন্টেইনের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে একথা জানানো হয়। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক, যা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মার্কট সহ 2 পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশেও বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে রোববার জাতীয় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। চকবাজারের অগ্নিকাণ্ডে ৬৭ জন মারা গেছে। পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরাতে ৯ বছর আগের উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালতের হস্তক্ষেপ চেয়েছে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলো। চকবাজারের ঘটনায় রোববার বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আলাদা 3টি রিটের মাধ্যমে এ হস্তক্ষেপ চান তারা। আজ রিটের শুনানি হবে।
2010 সালে নিমতলির ভয়াবহ আগুনে 124 জন নিহত হওয়ার পর পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানোর নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত, কিন্তু গত 9 বছরে আদালতের এই আদেশ বাস্তবায়ন হয়নি। আমলে নেওয়া হয়নি এ সংক্রান্ত কমিটির রিপোর্ট ও সুপারিশ। এতে এবার ঘটে চকবাজার ট্র্যাজেডি, প্রাণ হারান 67 জন। প্রশ্ন ওঠে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের উদাসীনতা নিয়ে। আবারও আদালতের হস্তক্ষেপ চান আইনজীবীরা। 2010 সনে যে উচ্চপদস্থ যে একটা তদন্ত কমিটি হয়েছিল, তারা যে 17 দফা একটা সুপারিশ করেছিলেন, সেই 17 দফা সুপারিশ অনুসরণ না করাটাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না? একটি বিশেষজ্ঞ কমিটি যাতে করা হয়, যাতে ওই 17 দফাটা ফলো আপ করা হয়, এবং বিশেষ করে যাদের ব্যর্থতার কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে সেটা যাতে তদন্ত করে বার করা হয়। চকবাজারের ঘটনায় রোববার আলাদা 3টি রিট হয়েছে উচ্চ আদালতে। এবারও পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানো এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকা থেকে এই দাহ্য জাতীয় পদার্থ যে সমস্ত শিল্প কলকারখানায় ব্যবহার করা হবে সেটি সরিয়ে ফেলবার সুপারিশ ছিল, কিন্তু সেই সুপারিশগুলো একটিও কার্যকর হয়নি, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে চকবাজারে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার আলাদা এই 3টি রিট আবেদনের শুনানি হবে বলে জানান আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চকবাজারে প্রভাবশালী কেমিক্যাল ব্যবসায়ীদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট সব বাহিনীর গাফিলতি ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এ সময় কেমিক্যাল গোডাউনের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে বিবিএসকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অর্ধশতাধিক সার্ভে পরিচালনার কথা জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক দিলদার হোসেন। সেমিনারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জেলা ও বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেমিক্যালস, তারপরে এলএনজি থেকে শুরু করে অনেক রকমের জিনিসপত্র, যেগুলো দাহ্য পদার্থ এবং কিছু কিছু অতি দাহ্য। এখানে ফায়ার ব্রিগেডের দায়িত্ব ছিল প্রতি বছর তারা গিয়ে প্রত্যেকটি ফ্যাক্টরি, দোকান তাদের দেখার কথা সিটি কর্পোরেশনের, তাদের দায়িত্ব ছিল গিয়ে দেখা কারা কারা ওখানে আছেন, সত্যি সত্যি ব্যবসা করছেন, কীরকম ব্যবসা করছেন। পুলিশের দায়িত্ব ছিল, তারাও তো সময় মতো গিয়ে দেখেনি। বলা হচ্ছে প্রভাবশালী মহল তারাই এখান থেকে সরে যেতে দেন নাই। কারা তারা? শুরু হলো কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন কাজ। গতকাল চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3.4 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চট্টগ্রাম সদরকে সংযুক্ত করবে আনোয়ারা উপজেলার সঙ্গে। পরে যুক্ত হবে কক্সবাজারের 4 লেন সড়কে। আধুনিক এই প্রকল্পের মাধ্যমে নবযাত্রায় পা বাড়ালো বন্দর নগরী। ভবিষ্যতে যা রূপ নেবে চীনের সাংহাই নগরীর আদালতে। দেবাশিস রায়ের রিপোর্ট। টানেল বা সুড়ঙ্গ পথ, তাও আবার নদীর তলদেশে। বহির্বিশ্বে বিষয়টি নতুন না হলেও আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে চলা বাংলাদেশের জন্য এটি পুরোদমে নতুন অধ্যায়, নতুন সূচনা যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে। চট্টগ্রামকে যে কর্ণফুলী নদী বিভক্ত করেছে 2 ভাগে, সেই নদীকে বাঁচিয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা আনতে 2016 সাল থেকে নির্মাণ শুরু হয়েছে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের। নদীর তলদেশে 31 মিটার গভীর দিয়ে টানেল বোরিং মেশিন বা টিবিএম দিয়ে খননের পর তাতে সংযোজন করা হবে 2টি টিউব, আর এর মধ্যেই নির্মাণ করা হবে মাল্টি লেইনের সড়ক ব্যবস্থা, যেই সড়ক গতি আনবে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের। 9,880 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি, যার 32% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই গাড়ি চলবে টানেলে, জানালেন প্রকল্প পরিচালক। চট্টগ্রামকে বাইপাস করে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়া যাবে। উল্লেখযোগ্য হারে আপনার সময়ের সাশ্রয় হবে, আর প্লাস চট্টগ্রাম শহরের যানজটে উল্লেখযোগ্য অবদান রাখবেন। 2022 সালের ডিসেম্বরের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারব।
বাণিজ্যিক নগরী চট্টগ্রামের নিরবচ্ছিন্ন এবং যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। এটি দিয়ে বন্দরের সুযোগ সুবিধা আগামীতে যেমন বাড়বে, ঠিক তেমনি এই টানেলকে পরবর্তীতে যোগ করা হবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার 4 লেনের সড়কের সাথে। নীতি নির্ধারকরা আশা করছেন 2022 সাল নাগাদ এটি চালু হলে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রামও পরিণত হবে ওয়ান সিটি টু টাউনের আদলে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু না বললেও আবারও শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিদ্যুৎ খাত বিষয়ক কর্মশালা শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় এলএনজি আমদানির জন্যই দাম বাড়ানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। আমরা আবার আপিল করেছি, বার্কার কাছে নতুন করে আমরা স্ট্রাকচার দিয়েছি প্রাইসের। এখন এটা বার্কের উপর ডিপেন্ড করে তারা কিভাবে নেবেন, কারণ নতুন করে এলএনজি আসছে, গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এতে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে কিছুটা তো বৃদ্ধি হবেই, বিশেষ করে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে। প্রবাসী প্রকৌশলীদের বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে যুক্ত করার অংশ হিসেবে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রথমবারের মতো আয়োজিত কনভেনশন অব এনআরবি ইঞ্জিনিয়ার্স। 2 দিনব্যাপী এই সম্মেলনে বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য প্রকল্প তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইআরডি সচিব মনোয়ার আহমেদ জানান, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা এখন জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী। তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বিদেশি বিনিয়োগও গতি আসবে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া সম্মেলনে 30টি দেশ থেকে কয়েকশো প্রবাসী প্রকৌশলী অংশ নেবেন। আলোচনা হবে পরিবহন ব্যবস্থা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, ন্যানো প্রযুক্তি, নগর পরিকল্পনা সহ বেশ কয়েকটি বিষয়ে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আয়োজনটি উদ্বোধন করবেন। এনআরবিদের যে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, এজেন্সি প্রতিনিধিদের সমন্বয়ে একটা এনআরবি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এছাড়া জনকল্যাণ, ধর্মীয় উদ্যোগ, বিনিয়োগ এবং বুদ্ধিভিত্তিক সেবা, এই 3টি সহায়তার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত 38টা পেপার, 38 পেপারস আমরা প্রেজেন্ট করব 8টা সেশনে। কিন্তু এই পেপার বা প্রজেক্ট যেগুলো আমরা প্রেজেন্ট করছি, এগুলো হচ্ছে ইমপ্লিমেন্টেবল, সাস্টেইনেবল এন্ড প্র্যাকটিক্যাল প্রজেক্টস। রাজধানীতে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সকালে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ। থেমে থেমে হওয়া বৃষ্টি সকাল 6:15টায় শুরু হয়ে 9টার মধ্যেই শেষ হয়ে যায়। এতে ধুলাবালি কমলেও পিচ্ছিল হয় রাস্তাঘাট। এছাড়াও বৃষ্টি হওয়ায় কেউ ছাতা নিয়ে বের হলেও অধিকাংশ খালি মাথায় রওনা দেয় অফিসের উদ্দেশ্যে। তবে ফাগুনের সকালের এই বৃষ্টিতে সজীবতাও নেমে এসেছে প্রকৃতিতে। গাছে গাছে বসন্তের ফুলের পাপড়িতে বৃষ্টির ফোঁটা প্রকৃতিকে দিয়েছে নতুন সাজ। এদিকে চট্টগ্রামে শুরু হয়েছে মৌসুমের প্রথম বৃষ্টি। এতে শীতের জীর্ণতা আর শুষ্ক আবহাওয়া কেটে সজীবতা ফিরেছে প্রকৃতিতে। ভোর থেকে চট্টগ্রামের আকাশ ছিল মেঘলা আর অন্ধকার, তবে সকাল 8:30 থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। পরে তা রূপ নেয় মুষলধারে বৃষ্টিতে, একই সাথে শুরু হয় ঝড়ো হাওয়া। এ সময় হেডলাইটে জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি নেমে এসেছে জনজীবনে। তবে ঘর থেকে বের হয়ে পড়েছেন অনেকে, বিপাকে পড়েছেন। এদিকে বেলা 12টা পর্যন্ত আরও বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। পাশাপাশি থাকবে ঝড়ো হাওয়া। হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে টাইমিং মতো কেউ রিপোর্টিং করতে পারে না, অফিসে আসতে পারে নাই, এই কারণে একটু আনইজি ফিল করছে সবাই। আজকে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে একটু ভালো লাগছে। সকালে উঠে আবহাওয়াটা দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলা ক্লাস করতে আসছি এরকম। সকালে থেকে চারিদিকে মেঘলা, একদম পুরো আসলে অন্যরকম একটা অনুভূতি, যেটা আমরা একদম বর্ষার শুরুতে পাই আর কি। এটা আসলে একটা পুরো প্রাণ জুড়ে নেওয়ার মতো অনুভূতি। তো আজকের ওয়েদারটা আসলে কোয়াইটলি অনেক জোশ ছিল। সকালবেলা আসলে বুঝতে পারি না যে এরকম হবে, হুট করে চেঞ্জ হয়ে গেল 5-10 মিনিটের মধ্যে। সড়কের ক্যান্সার বলে পরিচিতি পাওয়া সিলেট ভোলাগঞ্জ সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে।
রিজিড পেভমেন্টে নির্মিত এটি বাংলাদেশের একমাত্র সড়ক। সর্বাধুনিক প্রযুক্তির এই সড়কের ৩০ কিলোমিটার নির্মাণে খরচ হচ্ছে ৬২৬ কোটি টাকা। এদিকে নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে আসায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও এই পথে বাস চলাচল শুরু হয়েছে। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। মাত্র ১ বছর আগেও যারা এ পথে যাতায়াত করেছেন এখন তাদের কাছে অনেকটা অপরিচিতই মনে হবে। বর্ষায় সড়কটির চিত্র থাকত ধান ক্ষেতের মতো, আর শীতে ধুলার রাজ্য। এ সড়ককে দেশের সড়কের ক্যান্সার বলে মন্তব্য করেন খোদ সড়কমন্ত্রী। এটি এখন স্বপ্নের মতো পিচ ঢালা পথ। রাস্তার জন্য আমাদের চলাফেরাটাও খুবই ভালো হচ্ছে, গাড়ি ঘোড়াওয়ালাদের একটু সুবিধা হচ্ছে। রাস্তাঘাট ভাঙ্গা, যাইতাম পারছি না, শালটিগির বাজার যাইতাম পারছি না, আটিয়া দেওয়া লাগছে। আমরা খুব কষ্ট করছি, ওখানে আল্লাহ খুব সুখী করছেন আমরা। এই সড়কের পুরোপুরি কাজ শেষ হতে আর মাত্র ৫ কিলোমিটার বাকি। ৬ মাসের মধ্যে বাকি কাজ শেষ হবে বলে আশা করছে সড়ক বিভাগ। ইতিমধ্যে প্রায় 70% আমার হয়ে গেছে। আশা করছি আগামী ২ মাসের মধ্যে এটা সমাপ্ত হয়ে যাবে। এখানে আমরা 2টি অ্যাক্সেল কন্ট্রাকশন করব। এছাড়া সুরাঙ্গ রাস্তায় লামাগাজে আর একটা অ্যাক্সেল কন্ট্রাকশন হবে। আশা করি এইগুলো যদি এফেক্টিভ হয় তাহলে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো আসলে সহজে নষ্ট হবে। সড়কটি ভেঙে যাওয়ার পর বেশ কয়েক বছর বাস চলাচল বন্ধ ছিল, এখন আবারও শুরু হয়েছে বাস চলাচল। এখন তো রাস্তাঘাট একটু পিস হয়েছে, আমরা লাগে একটু চলাফেরার লাগে একটু সুবিধা হয়েছে। আওয়া যাওয়া করতাম, খুব বেশি টাকা লাগতো। সিএনজিও আওয়া যাওয়া করতাম, এরা আর কি সুবিধা হয়েছে বাস চলা। আগে একটা সিএনজি নিলে 7 থেকে 800 টাকা লাগতো, এখন মানে 2 থেকে 250 টাকায় সিএনজি আমি কষ্টে যাইতে পারি। কাজ শেষ হওয়ার পরে আমরা মোটামুটি সব মালিককে নিয়ে বৈঠকে বসবো এবং তাদেরকে বলবো নতুন বাস চালাতে। কাজ পুরোপুরি শেষ হলে সড়কে বসানো হবে লোড কন্ট্রোল স্টেশন। এতে বন্ধ হবে ওভারলোড পরিবহন, বসবে টোল প্লাজাও। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। শহরের যান্ত্রিকতা ভুলতে নৈসর্গিক প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে রাঙ্গামাটিতে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। ফেব্রুয়ারিতে বিভিন্ন ছুটির কারণে এ সময় পর্যটক আগমন বেড়েছে কয়েক গুণ। বাড়তি পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হোটেল মোটেল ব্যবসায়ীদের। রাঙ্গামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। টানা ছুটিতে রাঙামাটি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের এখন উপচে পড়া ভিড়। পুরো শহর এখন পর্যটকদের পদচারণায় মুখর। নগর জীবনের ক্লান্তি দূর করতে পাহাড়ি এই জনপদে ভিড় করা এসব পর্যটকরা রাঙামাটির অপার সৌন্দর্যে মুগ্ধ। ঘুরতে আসা পর্যটকদের বিনোদনের প্রধান আকর্ষণ ছিল কাপ্তাই হ্রদ ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। ঝুলন্ত সেতু, পলওয়েল সহ নানা পর্যটন স্পটগুলোতে এখন হাজারো মানুষের সরব উপস্থিতি। এখানে সব প্রাকৃতিক জিনিসগুলি খুবই সুন্দর। আমার রাঙামাটি এসে খুব ভালো লেগেছে। প্রাকৃতিক পরিবেশের যে ছোঁয়া আমরা আসলে এই শহরে যারা থাকে তারা পাই না, এখানে এসে বোঝা যাচ্ছে আসলে আমাদের দেশ অনেক সুন্দর। এদিকে বাড়তি পর্যটকদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের। রাঙ্গামাটিতে আরও যদি বেশ কিছু হোটেল থাকতো, ওই হোটেলগুলি তো ভরপুর থাকতো। নেক্সটও যদি এরকম টুরিস্ট আসে তাহলে আমরা বিগত দিনের ক্ষতিগুলো খুশিয়ে নিতে পারবো। পর্যটকের আগমনে বিকিকিনি বেড়ে যাওয়ায় খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও। আমাদের বেচা বিক্রিও খুব ভালো হচ্ছে। আমরা আশা করি যে এভাবে যেন আমাদের টুরিস্ট আমাদের রাঙ্গামাটিতে আসে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে পর্যটন স্পটে ঘোরাঘুরি করতে পারে তার জন্য টুরিস্ট পুলিশ কাজ করছে। অন দ্য স্পটে আছি যাতে টুরিস্টরা তাদের স্পটগুলোতে সুন্দরভাবে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন কর্পোরেশনের সব রুম বুকিং রয়েছে বলে জানিয়েছেন পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক। সবকিছু আবহাওয়া ঠিক থাকলে তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। আশা করছি গতবারের চাইতে সব অঙ্কে আমরা সীমা অতিক্রম করতে পারবো। প্রতি বছর রাঙামাটি জেলায় 5 লাখ পর্যটকের আগমন ঘটলেও গত 3 দিনে লক্ষাধিক পর্যটকের আগমন হয়েছে বলে জানিয়েছে পর্যটন কর্পোরেশন। সময় সংবাদ, রাঙামাটি। ফেনীতে বসন্ত বরণ উপলক্ষে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। গতকাল সকালে সরকারি জিয়া মহিলা কলেজে পিঠা উৎসবের উদ্বোধন করেন ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। মেলায় 28টি স্টলে বিভিন্ন ধরনের পিঠার পসরা সাজানো হয়। এর মধ্যে পাটিসাপটা, নকশি, পাপড়ি, মালপোয়া, ভাপা ও চিতই পিঠা অন্যতম। উৎসবে অংশ নেন মহিলা কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। নোয়াখালীতে জিএইচপি ইস্পাতের নতুন প্ল্যান্ট বিষয়ক প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতরাতে মাইজদির একটি পার্টি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক প্রকৌশলী, রড ও সিমেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী MA সাত্তার। এ সময় GHPর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস গালিব মোহাম্মদ, বিপণন ও বিক্রয় বিভাগের উপমহাব্যবস্থাপক জাহেদ আল আজবা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বাধিক কোয়ান্টাম টেকনোলজি সমৃদ্ধ GHP ইস্পাতের নতুন প্ল্যান্ট সম্পর্কে আলোচনা করা হয়। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমেই দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 5737 পয়েন্টের কিছুটা বেশিতে এবং এখন পর্যন্ত বেড়েছে 23 পয়েন্টের বেশি। এবং বাছাই সূচক ডিএসসি 30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 2008 পয়েন্টে এবং এখন পর্যন্ত বেড়েছে 11.83 পয়েন্ট। এবং সরিয়া সূচক ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1318 পয়েন্ট এবং এখন পর্যন্ত বেড়েছে 6.35 পয়েন্ট। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে প্রায় 189 কোটি টাকার শেয়ার এবং এখন পর্যন্ত হাত বদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে 146টি শেয়ারের, দাম কমেছে 115টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত আছে 58টি কোম্পানির। এখন আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের যে টপ 20 তালিকা আছে সেই তালিকায় কোন কোম্পানির অবস্থান কত এবং কত দরে এই মুহূর্তে সেই কোম্পানির শেয়ার বিক্রি হচ্ছে। প্রথমেই আছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 67 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 68 টাকা 20 পয়সা পর্যন্ত। তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 272 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 274 টাকা 30 পয়সা পর্যন্ত। তালিকার তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 177 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 180 টাকা পর্যন্ত। তালিকার চতুর্থ নম্বরে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 55 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 55 টাকা 90 পয়সা পর্যন্ত। তালিকার পঞ্চম নম্বরে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 185 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 186 টাকা 70 পয়সা পর্যন্ত। তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে গ্রামীণ ফোন। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 393 টাকা 20 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 395 টাকা পর্যন্ত। তালিকার সপ্তম নম্বরে রয়েছে ফরচুন শুজ। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 36 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 37 টাকা 80 পয়সা পর্যন্ত। তালিকার অষ্টম নম্বরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 410 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 418 টাকা 30 পয়সা পর্যন্ত। তালিকার নবম নম্বরে রয়েছে মুন্নু সিরামিক। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 353 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 361 টাকা 60 পয়সা পর্যন্ত। তালিকার দশম নম্বরে রয়েছে ন্যাশনাল টিউবস। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 118 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 119 টাকা 50 পয়সা পর্যন্ত। মুন্নো জুট অ্যান্ড স্টাফলার্স। এই কোম্পানির শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 2028 টাকা 60 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 2101 টাকা পর্যন্ত। তালিকার 12তম নম্বরে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 34 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 36 টাকা 80 পয়সা পর্যন্ত। তালিকার 13 নম্বরে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 17 টাকা 20 পয়সা দরে এবং সর্বোচ্চ দর উঠেছিল 17 টাকা 30 পয়সা পর্যন্ত। তালিকার 14তম নম্বরে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 46 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 46 টাকা 70 পয়সা পর্যন্ত। তালিকার 15 নম্বরে রয়েছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 80 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 81 টাকা পর্যন্ত। তালিকার 16 নম্বরে রয়েছে ব্যাংকিং খাতের আরেকটি প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এই কোম্পানির শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 165 টাকা এবং সর্বোচ্চ দর উঠেছিল 166 টাকা পর্যন্ত। তালিকার 17 নম্বরে রয়েছে ইস্টল্যান্ড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 26 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 26 টাকা 80 পয়সা পর্যন্ত। তালিকার 8 নম্বরে রয়েছে বিডিকম অনলাইন। 19তম নম্বরে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং 20তম নম্বরে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। দর্শক, আমরা দেখে নিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 তালিকার শেয়ারের এই মুহূর্তের খবরাখবর এবং তার আগে জেনে নিয়েছিলাম সূচকের অবস্থান।
এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ ব্যাংককে এড়িয়ে সুদ হার নির্ধারণ সহ বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে বেসরকারি ব্যাংকগুলো। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা। 8 মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের ছিনতাই ঘটনার অবসান, গুলিতে অস্ত্রধারী নিহত, পাইলট কেবিন ক্রু সহ যাত্রীরা নিরাপদ। চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক, বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আলাদা 3টি রিটের শুনানি আজ। এবং নৈসর্গিক প্রকৃতির মাঝে সময় কাটাতে রাঙ্গামাটিতে হাজার হাজার পর্যটকের ভিড়, চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। এই ছিল এই সময়ের বাণিজ্যের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর থেকে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।